স্মার্টফোনের মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে বড় সেকশন কোনটা? নেটওয়ার্ক সেকশন। এর কারণ হলো যদি সেটা 4G সেটও হয়, যেমন 2G 3G আইসি, 4G আইসি, RFIC রেডিও ফ্রিকোয়েন্সি আইসি যেটাকে আমরা বলি, তারপরে থাকে তোমার APT আইসি। তার মানে মিনিমাম দেখা গেছে নেটওয়ার্ক সেকশনের ভিতরেই তোমার 3 থেকে 4টা 5টা আইসি থাকে। এরপরে মনে করো ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য পাওয়ার আইসি আছে, এরপরে এনেবল সিগন্যাল কমান্ড সিগন্যাল দেওয়ার জন্য CPU আছে। তার মানে নেটওয়ার্ক সেকশনটা অনেক বড়। জি বস, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। নেটওয়ার্ক সেকশনের সিরিজ লাইনে অনেক জায়গায় ক্যাপাসিটার ইউজ করা হয়। ওই ক্যাপাসিটার এক পাশে মিটারে মাপলে দেখা যায় জিআরগুলো থাকে আর অন্য পাশে জিআরগুলো থাকে না। তার মানে বুঝতে পারছি আমি তোমার প্রশ্নটা। মানে তোমার নেটওয়ার্ক সেকশনে অনেক জায়গায় সিরিজ লাইনে ক্যাপাসিটার পাও, যেখানে এক প্রান্তে জিআর ভ্যালু আছে আরেক প্রান্তে নাই। সেটা কোনো সমস্যা কিনা সেটাই তোমার প্রশ্ন? জি বস। আচ্ছা ঠিক আছে বস, আমারও একটা প্রশ্ন আছে। তোমার প্রশ্ন আছে? আচ্ছা বলো, সমস্যা নাই। আমাদের নেটওয়ার্ক সেকশনে বস হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে মিটার দিয়ে মাপার সময় বিপ শু করে, শর্ট শু করে। এটা কি আমাদের নেটওয়ার্ক সেকশনের জন্য কোনো সমস্যা কি না? আচ্ছা, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছি। তুমি বলতে চাইতেছো যে নেটওয়ার্ক সেকশনের মধ্যে তোমার ওইখানে ডিজিটাল মিটার দিয়ে যখন তোমরা জিআর ভ্যালু মাপো, তখন ওইখানে অনেক কম্পোনেন্টে বিপ আসে, মানে শর্ট শু করে। এটা কোনো প্রবলেম কিনা এটাই তুমি জানতে চাইছো, এই তো? আচ্ছা ঠিক আছে, এই ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। যেমন আরেকজনের প্রশ্ন করছে যে অনেক জায়গায় সিরিজ লাইনে ক্যাপাসিটার থাকে, ক্যাপাসিটার থাকলে এক প্রান্তে জিআর ভ্যালু আছে আরেক প্রান্তে নাই। এবং তুমি জানতে চাইতেছো যে নেটওয়ার্ক সেকশনে অনেক জায়গায় যে শর্ট সার্কিট শু করে সেটা কোনো প্রবলেম কিনা। সেটা অবশ্যই এটা জানার বিষয়। তুমি একটা ভালো প্রশ্ন করছো, কারণ অনেক সিনিয়র টেকনিশিয়ান আছে যারা এই বিষয়টা নিয়ে খুব কনফিউশনে ভোগে। দেখা গেছে যে তোমার এক জায়গায় মাপলো এখানে শর্ট শু করতেছে, সে আসলে জানে না যে এখানে শর্ট থাকবে কিনা। এটা একটা জানার বিষয়। তোমাদের ভালো প্রশ্ন করছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আমাদের হাতে পোকো X2 যে মাদারবোর্ডটা আছে, আমরা এইটা নিয়ে যদি স্টাডি করি তাহলে এইটা আমরা একটু এই মনিটরে আমরা দেখি যে এইটার নেটওয়ার্কের আইসি কয়টা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই যে দেখো এইখানে যে মাদারবোর্ড ভিউটা আছে, এখানে যে পিএটা দেখতে পাচ্ছ, এটা কি 4G পিএ না? জি বস। আচ্ছা, 4G পিএ। এখানে আছে তোমার 2G পিএ, এইখানে আছে RF রেডিও ফ্রিকোয়েন্সি আইসি যেটা। তারপরে এইখানেও একটা নেটওয়ার্কের পিএ দেখাচ্ছে। তার মানে এখানে কয়টা হয়েছে? 4টা। আচ্ছা, 4টার পরে তারপরে আরও একটা আইসি থাকবে না, APT। যদিও APT এখানে দেখায় না, আমরা দেখি APT কোথায় আছে। এই যে দেখো অপোজিটে এই যে APT আইসি আছে, এই যে পাশে একটা কয়েল, এটাও কিন্তু নেটওয়ার্কের একটা আইসি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? অলরেডি 5টা আইসি আমরা নেটওয়ার্ক সেকশনে পাইছি, তাই না? মাদারবোর্ডের অন্য কোনো সেকশনে কিন্তু এরকম 5টা আইসি দিয়ে একটা সেকশন তৈরি করা হয় নাই। তার মানে নেটওয়ার্ক সেকশনটা অনেক বড়। আচ্ছা, শুধু যে এই 4টা তা তো না, আরও আছে না? যেমন মনে করো আমরা এই যে পাওয়ার আইসির ভোল্টেজ ছাড়াতে এই আইসিগুলো অ্যাক্টিভ হবে না, তাহলে পাওয়ার আইসিও লাগবে। সিপিও থেকে এনেবেল করতে হবে। যদি সিপিও থেকে এনেবেল সিগন্যাল না আসে তারপরে এই আইসিগুলিকে অ্যাক্টিভ হবে না। তাহলে তোমার নেটওয়ার্কের আইসির পাশাপাশি সিপিও প্লাস পাওয়ার আইসিও লাগবে। এরপরে নেটওয়ার্কের মধ্যে আরও অনেক আইসি আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, ধরো আমরা এখন বিটপ্যাপটা ওপেন করে নিছি, ঠিক আছে? বিটপ্যাপের মধ্যে নেটওয়ার্ক সেকশনে আরও অসংখ্য ছোট ছোট পার্টস আছে, যেগুলি অনেকে এটা নাম জানে না বা এটার কাজ সম্বন্ধে অনেকে আইডিয়া নেই। এই যে এখানে এটা দেখছো 5 লেগের একটা ছোট কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এইটাকে আমরা কি বলি? ব্যান্ড পাস ফিল্টার, তাই না? আচ্ছা, ব্যান্ড পাস ফিল্টার, এটা দিয়ে একটা ব্যান্ড ইন হয়েছে এবং আরেকটা দিয়ে আউট হয়েছে। তাইলে এই ব্যান্ড পাস ফিল্টারের আরও একটা নাম আছে, সেটা হলো কি? ধরো SPST, অর্থাৎ কি? সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, মানে একটা ভোল্টেজ ইন হবে এবং একটা সিগন্যাল ইন হবে এবং আরেকটা সিগন্যাল আউট হবে। আচ্ছা, এছাড়াও আরও অসংখ্য কম্পোনেন্ট আছে। ধরো তোমার এই যে এইখানে একটা দেখছো, এই যে এটা কয় লেগের? 1 2 3 4 5 6 7 8 9 10। এটার নাম কি? এটার নাম হলো ডিপ্লেক্সার কি করে? ব্যান্ড পাস করে। তার মানে তোমার নেটওয়ার্ক সেকশনে ব্যান্ড পাস করার জন্য কিন্তু আরও অনেক অসংখ্য এখানে আছে। ধরো মনে করো এই যে দেখো এখানে একটা আছে, এটার নাম কি জানো? এটা হলো তোমার ডিপ্লেক্সার, ডিপিডিটির মানে কি? ডিপিডিটি হলো ডুয়েল পোল ডুয়েল থ্রো, অর্থাৎ দুইটা লাইনে ডুয়েল পোল ডুয়েল থ্রো। ডিপিডিটি ডুয়েল পোল ডুয়েল থ্রো। আচ্ছা, তারপরে দেখো তোমার এই যে এখানে দেখো আরেকটা আছে, এটা হলো তোমার ডাবল ডিপিটি, মানে দুইটা লাইন থেকে ইন হবে এবং দুইটা লাইন দিয়ে আউট হবে, মানে ডাবল হবে।
তাইলে এরপরেও তোমার আরও অসংখ্য মনে করো এখানে এই যে দেখতেছো এখানে আছে মানে এগুলো আসলে নেটওয়ার্ক সেকশনে ব্যান্ড পাস করার জন্য অনেক কম্পোনেন্ট থাকে যেগুলো সচরাচর খুব কমই সমস্যা হয়, যেই কারণে এগুলো নিয়ে আমরা আলোচনাটা কম করি। তারপরে তোমার মনে করো ব্যান্ড সুইচার আছে যেগুলি ব্যান্ডগুলিকে সুইচিং করে। এখন বিষয় হলো আমাদের আজকে জানার বিষয় হলো যে তোমরা যে দুইটা প্রশ্ন করছো, যে একটা হলো নেটওয়ার্কের এই সেকশনের মধ্যে অনেক জায়গায় দেখা যায় যে জিআর ভ্যালু মাপার সময় অনেক জায়গায় শর্ট শু করে, তাই তো? এবং আবার সিরিজ লাইনে অনেক সময় তোমার ক্যাপাসিটার ব্যবহার করা হয়, যেই কারণে এক মাথায় ওমস থাকলে আরেক মাথায় জিআর ভ্যালু পাওয়া যায় না। সেটা কোনো সমস্যা কিনা আমরা ইনশাল্লাহ এটা এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি আরএফ সেকশন, তাই না? আচ্ছা, আরএফ দেখি আমরা এটা আইসির গায়ে কি লেখা আছে। এই যে দেখছো আরএফ মানে কি রেডিও ফ্রিকোয়েন্সি SDR 660 ভার্সন 003, এটা হলো ভার্সন, তাই না? তাহলে এইটা RFIC। আচ্ছা, আমাদের স্টুডেন্ট এখানে হাসিব প্রশ্ন করছিল কি যে নেটওয়ার্ক সেকশনে অনেক জায়গাতে শর্ট শু করে, বিপ আসে, তাই না? এই বিপটা আসে, সেটা কোনো সমস্যা কিনা। আচ্ছা, আমরা দেখি তুমি যে প্রশ্নটা করছো সেটা আমরা RF সেকশনে একটু মাইপা দেখবো। আচ্ছা, এখন ধরো আমরা মনিটরে আসলাম, ঠিক আছে? ধরো আমরা এইখানে অনেক জায়গাতে আমরা শর্ট পাইতে পারি, দেখি আমরা RF সেকশনে মাইপা দেখি। না, এখানে শর্ট নাই। আচ্ছা, এই যে দেখো এখানে শর্ট আছে, এই যে এটা একটা কয়েল, তাই না? আচ্ছা, কয়েলের এইখানে বিপ দিতেছে, এইখানে বিপ দিতেছে, আবার এইখানে এটাও শর্ট, এইখানেও শর্ট, এইখানে শর্ট, এইখানে শর্ট। তার মানে নেটওয়ার্ক সেকশনে অনেক জায়গায় আমরা শর্ট পাইতেছি, তাই না? আচ্ছা, এইটা কি সমস্যা কিনা সেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের নেটওয়ার্ক সেকশনের ওয়ার্কিং প্রসেস সম্বন্ধে আগে ধারণা থাকতে হবে। যার ওয়ার্কিং প্রসেসিং সম্বন্ধে ধারণা থাকবে সে বলতে পারবে যে এটা কি সমস্যা কিনা। তাইলে এখন যদি আমি বলি যে এটা সমস্যা না, তাহলে তোমার বুঝতে কষ্ট হবে, কারণ তোমার নেটওয়ার্ক সেকশনে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি ক্লিয়ার হইতে পারবে না। তাইলে আমাদের আগে বুঝতে হবে যে এই শর্টটা কেন শু করতেছে, তখন আমরা ক্লিয়ার হইতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের স্টুডেন্ট হাসিবের যে প্রশ্ন ছিল যে অনেক জায়গায় শর্ট শু করে মানে বিপ দেয়, সেটা তো আমরা পাইলাম, তাই না? আচ্ছা, আমাদের আরেকজন স্টুডেন্ট কি জানো নাম? বাইজিদের প্রশ্ন ছিল যে সিরিজ লাইনে ক্যাপাসিটার ব্যবহার করা হয় কেন? কারণ সিরিজ লাইনে ক্যাপাসিটার ব্যবহার করলে তো এক প্রান্তে জিআর ভ্যালু থাকে আর এক প্রান্তে থাকে না। আচ্ছা, সেটার জন্য তোমাদের এই যে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে মনিটরে আসছি আমরা, এই যে মনিটরে দেখতে পারতেছো, এই যে এখানে দেখতেছো এই যে পিছনে একটা কয়েল দেখা যাচ্ছে না, তার সামনে দেখছো সাদা তিনটা ক্যাপাসিটার। আচ্ছা, এখানে প্রশ্ন হলো এই যে দেখো এই যে এই ক্যাপাসিটারের কালারটা একটু বাদামি টাইপের না, কিন্তু এইখানের ক্যাপাসিটারগুলো কিন্তু একটু সাদা, তাই না? এই যে এইখানে ক্যাপাসিটার আছে 3টা, এই যে এইখানে আছে 4টা, তারপরে তোমার এই যে মনে করো এখানে আরও 2টা ক্যাপাসিটার আছে। আচ্ছা, এই 2টা কি ক্যাপাসিটার কিনা আমি তোমাদেরকে মনিটরে কনফার্ম করে দিই। এই যে ধরো আমাদের এই যে এই 3টা, এই যে RFICর একদম পাশাপাশি যে 3টা, সেটা দেখি আমরা ক্যাপাসিটার কিনা। আমরা মনিটরে দেখো, এই যে দেখো এখানে এই যে এটা হলো আমাদের RFIC, তাই না? আচ্ছা, এইটা হলো এই 3টা ক্যাপাসিটার। তাহলে তুমি দেখো যে এই পার্সের গায়ে কি লেখা আছে। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে ক্যাপাসিটার দেখা যাচ্ছে, সি লেখা আসছে। আচ্ছা, এই যে C1325 এটা একটা ক্যাপাসিটার, তারপরে এই যে C1327 এটাও একটা ক্যাপাসিটার, এই যে C1330 এটাও একটা ক্যাপাসিটার। তার মানে এরপরে আরও এখানেও দেখো, এই যে দেখছো এই যে আরও 3টা ক্যাপাসিটার এখানে। তার মানে কি? তার মানে সিরিজ লাইনে নেটওয়ার্কের সেকশনের মধ্যে সিরিজ লাইনে অনেক ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এখন ক্যাপাসিটার তো এক মাথায় মান শু করবে, আরেক মাথায় করবে না, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু এই ক্যাপাসিটারগুলো কেন ব্যবহার করা হয়েছে সেটার সম্বন্ধে যদি আমাদের জানতে হয়, তাহলে আমরা ধরো এটার একটা ডায়াগ্রাম আইকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের যে নেটওয়ার্ক সেকশন, সেই সেকশনটা আসলে ভোল্টেজ, আইসির ভোল্টেজ এবং মূলত ফ্রিকোয়েন্সির উপরে সব কিছু কাজ করে, তাই না? আচ্ছা, যদি ফ্রিকোয়েন্সি কাজ করে তাহলে ফ্রিকোয়েন্সি তো আমাদের একটু বুঝতে হবে না? আচ্ছা, সর্বপ্রথম এই যে এইখানে যে অংশটা দেখতেছো এটাকে এই যে লিখছি আমরা কি টাওয়ার। আচ্ছা, টাওয়ার থেকে আমাদের এখানে আমাদের নেটওয়ার্কের আমাদের যে স্মার্ট সেটটা থাকে, স্মার্টফোনটা থাকে, সেই ফোনের আমাদের নিচে সাববোর্ডের নিচে একটা কেবল থাকে না নেটওয়ার্ক, এটা কি বলি আমরা? এই যে RF কেবল। RF কেবলের এখানে কি আসে? ফ্রিকোয়েন্সি আসে। সেটা কোথা থেকে আসে? টাওয়ারের থেকে আসে।
আচ্ছা, টাওয়ার থেকে ধরো এই যে এইখানে যে আরএফ কেবলটা, এইটা হলো আমাদের সাববোর্ডের মধ্যেই লজিকটা থাকে, তাই না? সাববোর্ডের মধ্যে আমাদের আরএফ এর কেবলটা কানেকশন হয়ে তারপরে এইখানে উপরে মাদারবোর্ডের মধ্যে আরেকটা আরএফ কেবল থাকে, পয়েন্ট থাকে, তাই না? এই পয়েন্টের মধ্যে কানেকশন হয়। এখন এইখানে টাওয়ার থেকে যে ফ্রিকোয়েন্সিগুলো আসে, সেই ফ্রিকোয়েন্সিগুলি কিন্তু একটা অনেক ফ্রিকোয়েন্সি এখানে আসে। সেখানে আসতে পারে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি, টিভির ফ্রিকোয়েন্সি, ওয়াইফাই ফ্রিকোয়েন্সি, অনেক ফ্রিকোয়েন্সি আসে। এখন আমাদের সেট কিন্তু সব ফ্রিকোয়েন্সি দিয়ে কিন্তু আমাদের মোবাইলের নেটওয়ার্ক চলবে না, চলবে? তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কোনগুলো? প্রথমে আমরা এখানে খেয়াল করো, 800 থেকে 1000 পর্যন্ত 1000 মেগাহার্টসে হবে লো ব্যান্ড, এবং 1800 থেকে 2100 পর্যন্ত যদি হয় সেটা হবে মিড ব্যান্ড। এবং হাই ব্যান্ডের কথা শুনছো না তোমরা? 2300 থেকে 2.2 থেকে তোমার 2.7, অর্থাৎ 2300 মেগাহার্টজ থেকে 2700 মেগাহার্টজ পর্যন্ত এটা কি হাই ব্যান্ড। এখন এই ব্যান্ডগুলো, এই সিগন্যালগুলো টাওয়ার থেকে যখন মোবাইলে আসে, সেটা তোমার সেট যদি 5G হইতে পারে, 2G হইতে পারে, 3G হইতে পারে, অথবা কিপ্যাড কোনো ফিচার ফোন হইতে পারে, টাওয়ার তোমার মোবাইল কিন্তু তোমার সেটা টাওয়ার কিন্তু সেটা নিয়ে চিনবে না তোমার কোন সেট তুমি ব্যবহার করো। টাওয়ার থেকে সবগুলো সিগন্যাল কিন্তু আমাদের আরএফ কেবলের এখানে রিসিভ হয়ে যায়। আচ্ছা, তাহলে ধরো তোমার মোবাইলটা চালু আছে, তুমি ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড হয়েছো, তুমি যখন সিম লাগাইতেছো তখন তুমি ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড হয়ে গেছো, তাই না? আচ্ছা, টাওয়ার থেকে তোমাকে ফ্রিকোয়েন্সি আসবে, কিভাবে আসবে দেখো। এই যে মনে করো 800 থেকে 1000 মেগাহার্টজ, 1800 থেকে 2100 মেগাহার্টজ, অথবা 2300 থেকে 2700 মেগাহার্টজ, এই সবগুলো মেগাহার্টজ কিন্তু তোমার সেটের আরএফ কেবলের মধ্যে এক জায়গাতে চলে আসবে, এইখানে চলে আসবে। এখন এখান থেকে তোমার এটা সাববোর্ডে আসবে, সাববোর্ডের কেবলের মাধ্যমে মোবাইল ফোনের মনে করো যেই ইয়েটা থাকে, আরএফ অ্যান্টেনাটা থাকে, ধরো আমরা ইয়েতে দেখি, মনিটরে দেখি, হ্যাঁ, এই যে মোবাইলের যে এই যে আরএফ যে সকেটটা দেখতে পারতেছো, এইখানে তো আমাদের আরএফ কেবলটা এসে লাগবে, তাই না? আচ্ছা, এইখান থেকে যখন তোমার এই ফ্রিকোয়েন্সিগুলি মোবাইলে যাবে, আমাদের মোবাইলে তো মনে করো সব ফ্রিকোয়েন্সি চলবে না, তাই না? আচ্ছা, এখন এটা দেখো যে কীভাবে সেই ফ্রিকোয়েন্সিগুলি ব্যান্ডগুলো আপনার আলাদা আলাদা করা হয়। আচ্ছা, ধরো এইটা হলো আমাদের মাদারবোর্ডের সেই আরএফ সকেটটা, তাই না? আচ্ছা, আরএফ সকেটের মধ্যে মনে করো এখানে যতগুলো ফ্রিকোয়েন্সি দেখতেছো, সবগুলো ফ্রিকোয়েন্সি এখানে আইসা এখানে বের করছে, জমা হয়েছে। এখন এই আরএফের থেকে ধরো মনে করো এই সকেটের থেকে আমরা একটা লাইন এদিক দিয়ে আউট করলাম, এই লাইনের মাঝখানে এইখানে দেখছো এটা কি ক্যাপাসিটার না? আচ্ছা, এই যে সি থেকে বুঝেছে ক্যাপাসিটার, আবার এটার মাধ্যমেও ক্যাপাসিটার বোঝানো হয়েছে। আচ্ছা, এই ক্যাপাসিটারগুলো আরএফ সেকশনে তোমাদের ওই যে মাদারবোর্ডে আমরা দেখাইছিলাম যে সাদা সাদা ক্যাপাসিটার থাকে। আচ্ছা, আমরা এখন মনিটরে দেখবো যে এই নেটওয়ার্ক সেকশনের এই যে সিরিজ লাইনে যে ক্যাপাসিটারগুলো থাকে, এগুলির কালারগুলো তো তোমাদেরকে আগেই বলছি যে সাদা টাইপের থাকে, তাই না? আচ্ছা, এই যে আমরা মনিটরে দেখি, এই যে দেখছো যে সাদা ক্যাপাসিটারগুলো, এগুলো কি? এগুলো হলো অনেকে পিএফ বলে, পিএফ বলে না? পিএফ মানে কি? তোমার পিকো ফ্যারাড। ক্যাপাসিটারের মান কি ফ্যারাড দিয়ে বোঝায় না? তাইলে এটা হইলো পিকো ফ্যারাড ক্যাপাসিটার। এই নেটওয়ার্ক সেকশনে এই যে সাদা যে ক্যাপাসিটারগুলো দেখতেছো, অন্য ক্যাপাসিটার দেখবা সবগুলো যে এরকম বাদামি কালার থাকবে, তাই না? কিন্তু নেটওয়ার্ক সেকশনে তুমি এরকম সিরিজ লাইনে অনেক সাদা সাদা ক্যাপাসিটার পাইবা, যেটাকে পিএফ বলে বা পিকো ফ্যারাড বলে। আচ্ছা, এই যে এই সকেটের থেকে তোমার যে সিরিজ লাইনে যে ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছে, এইটাকে বলে হয় পিএফ বা ফ্যারাড। পিকো ফ্যারাডের কাজ হলো, এই ক্যাপাসিটারের কাজ হলো তোমার হাই ব্যান্ড পাস করা। অর্থাৎ এইখানে যদি তোমার 10টা, এই যে উপরে যতগুলো তোমার হাই ব্যান্ড, লো ব্যান্ড, মিড ব্যান্ড যতগুলো আছে, সব ফ্রিকোয়েন্সি যখন এইখানে আসবে, তখন এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে শুধুমাত্র হাই ব্যান্ড পাস হবে, বাকি সব ব্যান্ডকেও ব্লক করে দিবে। তাইলে ক্যাপাসিটারের কাজ আছে। আচ্ছা, যখন তুমি এই ক্যাপাসিটারটা এখানে বসানো হয়েছে, তখন ক্যাপাসিটারের কিন্তু সামনের মাথায় যদি জিআর ভ্যালু থাকে, পিছনের মাথায় কিন্তু থাকবে না, তাই না? এই কারণে আমাদের যে স্টুডেন্ট প্রশ্ন করছে যে ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয়, এই জন্য তোমাদেরকে এটা দেখানো হইলো যে নেটওয়ার্ক সেকশনের মধ্যে যে ক্যাপাসিটার ব্যবহার করা হয়, এক পাশে যদি মান তুমি না পাও, কোনো প্রবলেম নাই, কারণ ক্যাপাসিটারের অনেক কাজ আছে। এইখানে ফ্রিকোয়েন্সির লাইনে পিকোফ্যারাড ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে,
হাই ফ্রিকোয়েন্সি পাস করার জন্য। এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সি পাস হইতে পারবে, আর বাকি যেই ফ্রিকোয়েন্সিগুলো আছে সবগুলিকে সে ব্লক করে দিবে। আচ্ছা, এখন ধরো এই যে এই ক্যাপাসিটার দিয়ে ধরো তোমার এখানে আমাদের এখানে ব্যান্ড আছে কত, তোমার মনে করো 800 থেকে 1000 মেগাহার্স আছে, তারপরে 1800 থেকে 2100 মেগাহার্স আছে, তারপরে 2300 থেকে 2700 মেগাহার্স আছে। এখানে এই যে 6টা ব্যান্ড মনে করো এখানে ইন হইতে পারে আরও বেশি, 15টা হইতে পারে, কিন্তু এই ক্যাপাসিটারের মধ্যে কিন্তু সবগুলো ফ্রিকোয়েন্সি আসবে, তাই না? আচ্ছা, এই ক্যাপাসিটার থেকে কিন্তু এতগুলো ফ্রিকোয়েন্সির মধ্যে থেকে শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সি যেগুলো সেগুলোকে পাস করবে, বাকিটাতে করবে না। তাইলে এইখানে এই জন্য আমরা এটাকে বলছি কি, এই যে দেখো এইচপি অর্থাৎ হাই পাস। এইচপি মানে কি, এসতে হাই, পিতে পাস, হাই পাস, আর লোগুলিকে সে ব্লক করে দিবে। আচ্ছা, এখন মনে করো আমাদের এখানে হাই পাস হয়েছে। এখন হাই পাস ব্যান্ড আমরা এখানে কয়টা আছে, ধরো 2300 থেকে 2700, 2টা ব্যান্ড পাস হয়েছে। ধরো সবগুলিকে ব্লক করে দিয়ে 2টাকে সে ব্যান্ড পাস করছে। এখন আচ্ছা, তারপরে এইখানে দেখো আমাদের এখানে একটা কয়েল ব্যবহার করা হয়েছে, তাই না? আচ্ছা, কয়েলের কাজটা কি? নেটওয়ার্ক সেকশনে কয়েল দিয়ে কি করা হয়? কয়েল দিয়ে এখানে আমরা দেখো কি লিখছি, এলপি, অর্থাৎ কি, এটা দিয়ে লো পাস, অর্থাৎ এইটা দিয়ে যদি ক্যাপাসিটিতে যদি হাই ফ্রিকোয়েন্সি পাস করা হয় তাহলে কয়েল দিয়ে লো ফ্রিকোয়েন্সি পাস করা হয়। এখন লো ফ্রিকোয়েন্সি পাস করা হয়, তাইলে এইখানে এলতে আমাদের লো পাস অর্থাৎ লো ব্যান্ডগুলো এই কয়েলের মাধ্যমে পাস করা হয়। তাহলে উপরে এখানে তোমার দেখতে পাচ্ছ আমরা 6টা ব্যান্ড অলরেডি এখানে দেখাইছি যে টাওয়ার থেকে আমাদের 6টা ব্যান্ড এখানে ইন হয়েছে, তাই না? কিন্তু বাস্তবে কিন্তু দেখা গেছে 14টা 15টা 20টা ফ্রিকোয়েন্সি, যে এই টাওয়ারের সাথে যতগুলো ফ্রিকোয়েন্সি পাবে সে ততগুলো ফ্রিকোয়েন্সি কিন্তু যে এই আরএফ কয়েলের মাধ্যমে আমাদের মাদারবোর্ডে চলে আসবে, তাই না? কিন্তু আমাদের মাদারবোর্ডে আসলে এখানে আমাদের আরএফ যে সকেটটা থাকে সেটা কিন্তু সবগুলিকে আমাদের সেটে অ্যাকসেপ্ট করবে না। সেটা অ্যাকসেপ্ট না করার জন্য এইখানে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে, এই কয়েলের মধ্যে এই সবগুলো ফ্রিকোয়েন্সি এখানে যখন এই কয়েলের এখানে আসবে তখন কয়েল কি করবে, কয়েল শুধুমাত্র এইখান থেকে সে বাছাই করবে যে আমার এখানে লো ব্যান্ড কোনগুলো আছে, লো ব্যান্ড অর্থাৎ তোমার 850 থেকে 1000 মেগাহার্জ যেটা সেইটাকে সে পাস করবে, আর বাকি সবগুলোকে সে ব্লক করে দিবে। অর্থাৎ তাহলে আমাদের কয়েলের এই ক্যাপাসিটারের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি পাস হচ্ছে, কয়েলের মাধ্যমে লো ফ্রিকোয়েন্সি পাস হচ্ছে। এখন এইখানে আবার আরেকটা দেখো রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এখন রেজিস্টর কেন ব্যবহার করা হয়েছে? রেজিস্টর দিয়ে কি করা হয়? কারণ রেজিস্টর দিয়ে আমরা জানি রেজিস্টরের একটা নির্দিষ্ট মান আছে, তুমি সেটা দিয়ে যেইটা ফিক্সড করে রাখবা সেটাই পাস হবে। এখন আমাদের সেটে প্রয়োজন হয় কি, লো ব্যান্ড, মিড ব্যান্ড এবং হাই ব্যান্ড। তাইলে লো ব্যান্ড এবং হাই ব্যান্ড কিন্তু এই দুইটা দিয়ে পাস করা হয়েছে। তারপরে দেখো রেজিস্টারের কাজ হইলো রেজিস্টরও ক্যাপাসিটারের মতো হাই ব্যান্ড পাস করে, অর্থাৎ হাই ব্যান্ডের মধ্যে রেজিস্টারের যদি মান ফিক্সড করে দেওয়া হয়, ধরো মনে করো এই ক্যাপাসিটারের মাধ্যমে পাস হবে কত, তোমার ধরো এইখানে 2300 থেকে 2700 মেগাহার্জ ধরো ক্যাপাসিটারের মাধ্যমে পাস হয়, আর রেজিস্টারের মাধ্যমে মনে করো এইখানেও হাই ব্যান্ড যেটা করবে কিন্তু এটাকে একটা ফিক্সড করে দেওয়া হয় যেটা মিডিয়াম ব্যান্ডের মধ্যে পড়ে, মিড ব্যান্ড যেটাকে আমরা বলি। ধরো এই যে মনে করো 1800 থেকে 2100 যে ব্যান্ডগুলো আছে এইটা দিয়ে রেজিস্টার দিয়ে পাস করানো হয়েছে। অর্থাৎ এখানে হাই ব্যান্ডের এই 2300 থেকে এই 2700 এইটাকে সে ব্লক করে দিবে, এবং 850 থেকে 1000 মেগাহার্জ এইটাকে সে ব্লক করে দিবে। সে পাস করবে কোনটা, 1800 থেকে 2100 মেগাহার্জ মিড যে ব্যান্ডটা আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে সে এখান থেকে পাস করে দিবে। আচ্ছা, তাহলে ধরো ক্যাপাসিটারের তো এটা আমরা দেখলাম, তাহলে আমাদের ক্যাপাসিটারে হাই ফ্রিকোয়েন্সি পাস করা হচ্ছে, এবং কয়েল দিয়ে লো ফ্রিকোয়েন্সি পাস করা হয়, এবং রেজিস্টার দিয়েও মিড ব্যান্ড পাস করা হয়, মানে এই নির্দিষ্ট পরিমাণ মনে করো এটা হাই পাস করে, প্লাস মনে করো যেহেতু রেজিস্টার একটা নির্দিষ্ট মান আছে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এটা মিড ব্যান্ড এটাকে পাস করবে, তাহলে মিড ব্যান্ড পাস করবে। আচ্ছা, এখন তা আমাদের সেটে সাধারণত দেখা গেছে যে তোমার যেমন 2G 900-1800 চলে,
এরকম মনে করো প্রতিটা 2G 3G 4Gর একটা নির্দিষ্ট একটা ব্যান্ডে চলে, তাইলে ধরো এই ফ্রিকোয়েন্সি সবগুলি যখন আমাদের এই RF সকেটে আসবে, এখান থেকে ধরো ক্যাপাসিটরের মাধ্যমে দুইটা ব্যান্ড মনে করো পাস হয়েছে, ধরো তোমার এখান থেকে ধরো 1900 এবং 1800 দুইটা ব্যান্ড যদি এখান থেকে তোমার পাস হয়, তাহলে আমাদের তো লাগবে কয়টা? একটা লাগবে না? তাহলে দেখো একটা যদি লাগে তখন আমরা কি করি, এইখানে দেখো এই লাইনের থেকে আমরা একটা কয়েল মনে করো এই লাইনের থেকে যদি আমরা গ্রাউন্ড করে দেই, তাহলে কি হবে? এই লাইনটা গ্রাউন্ড হয়ে যাবে না? কয়েল তো তোমার দুই দিকে মানে এই মিটার দলে তো বিপ করে, তাই না? আচ্ছা, কয়েল তো সাধারণত সিরিজ লাইনে ব্যবহার করা হয়। তো এখন এই কয়েলটা যদি আমরা এই লাইনটা যদি মনে করো এই লাইনের সাথে একটা কয়েল যদি গ্রাউন্ডের সাথে লাগাই দিই, তাহলে কিন্তু এই লাইনটা গ্রাউন্ড শো করবে না? আচ্ছা, আমাদের স্টুডেন্ট একটা প্রশ্ন করছিল না যে নেটওয়ার্কের লাইনে অনেক জায়গাতে বিপ দেয়, শর্ট শো করে। আচ্ছা, তাইলে এই কয়েলটার দেখো এটার কাজটা কি? এই কয়েলের এই যে এখানে দেখছো কয়েল কি করে? লো ব্যান্ড পাস করে, তাই না? আচ্ছা, তাহলে ধরো এই লাইনে যদি আমাদের যদি মনে করো তোমার এই ধরো 2700 ব্যান্ড আছে এবং 2300 ব্যান্ড আছে, তাইলে দুইটা ব্যান্ড 2300 এবং 2700 মনে করো দুইটাই ক্যাপাসিটারের মাধ্যমে পাস হইল। তখন মাঝপথে আমি যদি একটা কয়েল বসাই দিই, কয়েলের কাজটা কি? লো ব্যান্ডকে সে পাস করে দিবে। তাহলে ধরো 2300 ব্যান্ড এই কয়েলের মাধ্যমে দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে 2300 ব্যান্ড যদি গ্রাউন্ড হয়ে যায়, তাহলে একটা ব্যান্ড পাস হবে। এই যে এইখানে যেটা দেখতেছো, এই যে আমরা মনিটরে দেখছিলাম না যে ব্যান্ড পাস ফিল্টার, এইখানে মনে করো এইটা দিয়ে হাই ব্যান্ডের জন্য এই ব্যান্ড পাস ফিল্টারটা ব্যবহার করা হয়েছে। তাইলে এই লাইনটা যদি শর্ট শু করে কোনো সমস্যা আছে? কারণ এই লাইনটাকে শর্ট করা হয়েছে এই কয়েলের মাধ্যমে, এবং এইটা দিয়ে একটা ভোল্টেজ একটা ফ্রিকোয়েন্সি গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। কারণ এখানে দুইটা ভোল্টেজ ফ্রিকোয়েন্সি ইন হয়েছে, একটা কিন্তু এই গ্রাউন্ডের কয়েলের মাধ্যমে আউট করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে কি তোমরা বুঝতে পারছো যে নেটওয়ার্ক সেকশনের মধ্যে কেন শর্ট সার্কিট থাকে? আচ্ছা, অনেক টেকনিশিয়ান আছে যখন এই লাইনে জিআর ভ্যালু মাইপা দেখে যে লাইনটা শর্ট আছে, তখন কি করে এই কয়েলটা এখান থেকে রিমুভ করে দিয়ে শর্টটা রিমুভ করে দেয়। তাহলে কি সেটা কি প্রবলেম সলভ হবে? সমস্যা আরও বাইরে যাবে। কারণ হলো এই লাইনটা শর্টই থাকবে, কারণ এই কয়েলটা দিয়ে গ্রাউন্ডের সাথে ফ্রিকোয়েন্সি গ্রাউন্ড করা হয়েছে। এখানে দুইটা ফ্রিকোয়েন্সি আসলে একটা ফ্রিকোয়েন্সি গ্রাউন্ড হয়ে যাবে, আর একটা ফ্রিকোয়েন্সি এখানে এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে অন্য আইসিতে পাস হবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা আসি, ধরো এই যে এখানে এল দিয়ে কি পাস করা হয়েছে? এল দিয়ে তোমার লো ব্যান্ড পাস করা হয়েছে। আচ্ছা, ধরো লো ব্যান্ড আমরা এখানে কয়টা দেখাইছি? লো ব্যান্ড দেখাইছে 850 থেকে 1000 মেগাহার্জ। এখন এখানে তো তোমার এই কয়েলের গোড়াতে তো তোমার কয়টা আসবে? সবগুলি 6টা 7টা 10টা যতগুলো ফ্রিকোয়েন্সি রিসিভ হয়েছে সবগুলোই কয়েলের মাথায় আসবে না? আচ্ছা, এই কয়েল কি করবে? সবগুলির থেকে সে বাইসা নিবে তার লো ফ্রিকোয়েন্সি কোনটা আছে। লো ফ্রিকোয়েন্সি সে যদি দুইটা পায়, একটা পায়, তার একটা রেঞ্জ আছে, সে কত থেকে কত পাস করবে। 1000 ধরো তোমার 600 থেকে 1000-এর ভিতরে সে পাস করবে, আর বাইরে যেগুলো উপরে যা থাকবে সবগুলো সে ব্লক করে দিবে। তাহলে ধরো এইখান থেকে যদি দুইটা মনে করো যে ভোল্টেজ ফ্রিকোয়েন্সি পাস হয়, মনে করো 900 প্লাস 1000 দুইটা ধরো পাস হইলো, তাহলে দুইটা পাস হইলে এই লাইনে দুইটা ভোল্টেজ ফ্রিকোয়েন্সি আইসা পড়বে না? আচ্ছা, এইখানে মাঝখানে আমরা একটা ক্যাপাসিটার দিয়ে দিলাম, তাহলে ক্যাপাসিটারের কাজ কি? হাই ফ্রিকোয়েন্সি পাস করা, তাই না? ধরো আমাদের নেটওয়ার্কটা চলবে 900 ব্যান্ডে, তাহলে এখানে 900 ব্যান্ড প্লাস 1000 ব্যান্ড দুইটা আসছে না? তাইলে এই ক্যাপাসিটারের মাধ্যমে হাই ব্যান্ড পাস করে দিবে। এই হাই ব্যান্ড এখানে গ্রাউন্ড হয়ে যাবে, আর লো ভোল্টেজে সে যাইতে দিবে, কারণ ক্যাপাসিটারের কাজ হলো হাই ব্যান্ডকে পাস করা। তাহলে আমাদের এখানে 900 ব্যান্ডের জন্য এই ব্যান্ড পাস ফিল্টারে আসবে, এইখান থেকে অন্য আইসিতে আবার সে পাস করে দিবে। আচ্ছা, তাহলে দুইটা লাইন আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে তোমার এই যে এইখানে যে হাই ব্যান্ডের তোমার এই যে ক্যাপাসিটারটা, এইখানে তো আমাদের আরেক স্টুডেন্ট প্রশ্ন করছিল না যে সিরিজ লাইনে ক্যাপাসিটার ব্যবহার কেন করা হয়? তাহলে সিরিজ লাইনে আমরা বুঝলাম ক্যাপাসিটার ব্যবহার করা হয় হাই ফ্রিকোয়েন্সি পাস করার জন্য, তাই না? তাহলে হাই ফ্রিকোয়েন্সির যদি এক মাথায় জিআর ভ্যালু থাকে আর এক মাথায় না থাকে, কোনো প্রবলেম আছে? নাই, কোনো প্রবলেম নাই। সেটা দেখতে হবে সিরিজ লাইনে এটা ব্যবহার করা হয়েছে হাই ফ্রিকোয়েন্সি পাস করার জন্য। আচ্ছা, তারপরে দেখো এই যে এখানে একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে। রেজিস্টারের কাজও হলো হাই ফ্রিকোয়েন্সি পাস করা, কিন্তু সেটা হাই ফ্রিকোয়েন্সি কোনটা করবে? তাকে একটা নির্দিষ্ট মানের ব্যবহার করা হয়েছে যে সে হাইয়ের মধ্যে যেটা মিড ব্যান্ড, যেটা মিডিয়াম টাইপের, সেইটাকে সে পাস করে দিবে। সেটা ধরো একটা মান দেওয়া আছে তোমার, ধরো 2000 থেকে
2100 বা 1800 থেকে 2100 পর্যন্ত এই ব্যান্ডটা তার মধ্যে দিয়ে পাস হবে, আর এর উপরে এবং নিচে যা আছে সবগুলোকে সে ব্লক করে দিবে। তাইলে আমরা কিন্তু অলরেডি দুইটা পাইছি, লো পাস এবং হাই পাস। এখন আমাদের এটা হলো এমতে মিড পাস। আচ্ছা, মিড পাস যদি হয় তাহলে মিডটা আমরা কিভাবে দিব? ধরো এখানে আমাদের মিড ব্যান্ড কয়টা আছে? 1800 থেকে 2100। আচ্ছা, আমাদের এই রেজিস্টারের গোড়ায় কিন্তু যতগুলো ফ্রিকোয়েন্সি আছে, লো হাই মিড সব কিন্তু এখানে আসছে, তাই না? কিন্তু রেজিস্টরের কাজ কি? রেজিস্টর কি করবে? এই সবগুলো হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি থেকে সে তার রেঞ্জের ভিতরে যেটা পড়বে, যেমন মনে করো 1800 থেকে 2100-র ভিতরে যেটা পড়বে সে সেইটাকে সামনে পাস করবে, বাকিগুলিকে ব্লক করে দিবে, তাই না? এই রেজিস্টরের সামনে যদি একটা কয়েল গ্রাউন্ড করে দেই তাহলে কয়েলের কি কাজ? কয়েলের কাজ হইল তোমার লো ফ্রিকোয়েন্সিকে পাস করা। তাহলে আমরা যদি এখানে একটা কয়েল লাগাই দিই তাহলে এই লাইনটাও গ্রাউন্ড শো করবে না, কারণ কয়েল যদি গ্রাউন্ডের সাথে দেওয়া হয় তাহলে তো এই লাইনটাও তো শর্ট শো করবে। তাইলে নেটওয়ার্কের কোনো লাইনে যদি শর্ট শো করে সেটা ঘাবড়ানোর কিছু নাই, সেটা বুঝতে হবে যে এটার কাজ আছে। এইখানে কয়েল দিয়ে এটাকে গ্রাউন্ড করা হয়েছে। এই কেন করা হয়েছে? ধরো এইখানে যদি এই লাইনে যদি তোমার যে কোনো ফ্রিকোয়েন্সি, ধরো আমি মিড ব্যান্ডে ধরলাম 1700 বা 1800, ধরো তুমি 1700 বা 1800, এখানে দুইটা ভোল্টেজই আসছে, বেশি না, ধরো কমেরটাই আমরা ধরলাম 1700 এবং 1800। তাহলে আমাদের যদি 1800 প্রয়োজন হয় তাহলে এই কয়েল যখন আমরা এখানে ব্যবহার করছি তখন এই কয়েল কি করবে? কয়েল দেখবে যে এখানে লো ব্যান্ড কোনটা, দুইটা ব্যান্ডের ফ্রিকোয়েন্সির মধ্যে কোনটা তার লো, সে লোটারে গ্রাউন্ড করে দিবে, হাইটাকে পাস করে দিবে। তাহলে ধরো 1700-রে সে গ্রাউন্ড করে দিল, 1800 সে এখান দিয়ে পাস করে দিল, তাহলে এটা ব্যান্ড পাস ফিল্টারে চলে আসলো। ব্যান্ড পাস ফিল্টারের কাজ হলো এদিক দিয়ে ঢুকবে এবং এদিক দিয়ে আউটপুট দিবে, তাই না? তাহলে আমরা ড্রয়িংয়ে কি বুঝতে পারলাম? যে আমাদের নেটওয়ার্কের লাইনের মধ্যে, সিরিজ লাইনের মধ্যে ক্যাপাসিটার থাকলেও কোনো সমস্যা নাই, প্লাস যদি কোনো লাইন শর্ট থাকে সেটা আমাদেরকে বুঝতে হবে যে সেখানে কয়েল দিয়ে শর্ট করা হয়েছে, তাই না? আচ্ছা, ধরো এই যে এই দুইটা আমাদের কি আরএফ সকেট, তাই না? আমাদের আরএফ কেবল এসে কোথায় লাগে? এখানে লাগে না? আচ্ছা, আমরা দেখি এই যে দেখো এই যে এইটার আরএফ কেবল, তাই না? এখানে দেখো এই যে এই লাইনটা কোথায় গেছে। আচ্ছা, এই লাইনটা এই যে এখানে দেখছো এই দুইটা কম্পোনেন্টের মধ্যে আছে। আচ্ছা, এটা কি বলা হয়েছে? এটা কি রেজিস্টর না? আচ্ছা, এইটা কি এলতে কি বুঝাইছে? আচ্ছা, কয়েল যদি গ্রাউন্ডের সাথে কানেকশন থাকে তাহলে এই লাইনটা কি এই গ্রাউন্ডের সাথে কানেকশন পাওয়া যাবে না? এইখানে যদি আমরা মাপি জিআর ধরি তাহলে এটা বিপ দিবে না? আচ্ছা, তাহলে এটা কি কোনো সমস্যা? এটা সমস্যা না, কারণ আমরা ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদেরকে বুঝাইছি যে আমাদের মোবাইলের জন্য তোমার লো ব্যান্ড, মিড ব্যান্ড এবং হাই ব্যান্ড, এই ব্যান্ডগুলো আমাদের মোবাইলের জন্য প্রয়োজন। আর এই ব্যান্ডগুলোকে ডিভাইডেড কে করে? পিকোফ্যারাড ক্যাপাসিটার আছে, তারপরে কয়েল আছে, রেজিস্টর আছে, এবং এইখান দিয়ে আইসে আমাদের কি হয়? ব্যান্ড পাস ফিল্টার আছে, তাই না? এই যে মনে করো এই যে ব্যান্ড পাস ফিল্টার, এই ফিল্টারটা এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে গেছে, এইটা দিয়ে যদি 900 পাস করা হয়, আচ্ছা, তারপরে ধরো আবার এইখানে একটা আছে, দেখেছে এইটা দিয়ে 1800 করতে পারে। তারপরে মনে করো এই যে আরেকটা আছে, এইটা দিয়ে মনে করো তোমার হাই ব্যান্ড যদি হয়, ধরো মনে করো 2100-2200 হইতে পারে, তাই না? এবং এই ব্যান্ড পাসের থেকে তারপরে যাওয়ার পরও আরও অনেকগুলো ব্যান্ড পাস ফিল্টার করার জন্য আছে না? এই যে দেখছো এই যে এইখানে আছে ডিপিডিটি আছে, ডাবল ডিপিডিটি আছে, তো এইগুলোর সবগুলোরই কাজ আছে। তো এই ক্ষেত্রে তাহলে তোমাদের এই জিনিসটা কি ক্লিয়ার হইছো? তাহলে এগুলোর কাজ কি? সবগুলি কিন্তু ব্যান্ড পাস করে, তাই না? তোমার মনে করো 3G 4G সেট আছে, 5G সেট আছে, সেগুলির মধ্যে গেলে তুমি আরও অনেক কিছু পাইবা, যেমন তোমার ডাবল ডিপিডিটি তো আছেই, তারপরে তোমার এসপিডিটি আছে। এসপিডিটি মানে কি? সিঙ্গেল পোল ডাবল থ্রো। তারপরে তুমি পাইবা SP3T, এটার মানে কি? সিঙ্গেল পোল থ্রি থ্রো। তারপরে তোমার আরও আছে, যেমন তোমার মনে করো DRX আছে, TRX আছে, ডাইভার্সিটি আছে। নেটওয়ার্ক সেকশনের মধ্যে অসংখ্য বাইপাস, মানে ব্যান্ড বাইপাস করার জন্য বা ব্যান্ড সিলেকশন করার জন্য অনেক পার্টস থাকে, তাই না? এইগুলো তো নেটওয়ার্ক সেকশনটা এত বড় যেটা একদিন বা 2 দিনে কি কভার করা সম্ভব না। এটার জন্য আমাদেরকে সময় লাগবে, মানে স্টেপ বাই স্টেপ আমাদেরকে ধারাবাহিকভাবে এই নেটওয়ার্ক সেকশনটাকে আমাদের স্টাডি করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা কি বুঝলা যে নেটওয়ার্ক সেকশনটা অনেক বড়, তাই না? এটা এত বড় একটা সেকশন যেটা একদিন বা 2 দিনে কভার করা সম্ভব না। এটার জন্য সময় লাগবে। নেটওয়ার্ক সেকশনটা শুধুমাত্র নেটওয়ার্ক সেকশন স্টাডি করার জন্য মিনিমাম 5-7টা ক্লাস তোমাদের করতে হবে, তাই না? কারণ নেটওয়ার্ক সেকশনের মধ্যে মনে করো
2G 3G আইসি আছে, 4G আইসি আছে, RF আছে, পাওয়ার আইসির ভূমিকা আছে, সিপিওর এনেবল সিগন্যাল আছে। এরপরে দেখো তোমার মনে করো যে ব্যান্ড পাস ফিল্টার আছে, ডিপিডিটি আছে, ডাবল ডিপিডিটি আছে, তারপরে তোমার ধরো আরও এই ব্যান্ড সুইচার অনেকগুলো আছে। এগুলি সবগুলো সম্বন্ধে প্রপার যদি নলেজ না থাকে তাহলে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম সলভ করা খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, এখানে মেন যে বিষয়টা তোমাদের প্রশ্ন ছিল সেটা তোমরা বুঝছো কিনা? যেমন অনেকে মনে করো যে কাজ করে কিন্তু নেটওয়ার্ক সেকশনের কোনো প্রবলেম মাপার জন্য যখন মাপতে যায় তখন দেখে যে অনেক জায়গায় মিটার ধরলে জিআর ভ্যালুর জায়গায় বিপ দেয়, মানে নেটওয়ার্কের শর্ট শু করে। সে কি করে এটার ব্যাপারে তার মানে প্রপার নলেজ না থাকার কারণে সে কি করে ওই লাইনের থেকে ক্যাপাসিটার বা তোমার কয়েল এগুলো রিমুভ করে শর্টটাকে ছাড়াই দেয়। কিন্তু শর্টটাকে ছাড়াই দিলে কি সেটা কি প্রবলেম সলভ হবে? সলভ হবে না। কারণ হলো নেটওয়ার্ক সেকশনটা তোমার বিশাল বড় একটা সেক্টর। এখানে তোমার মনে করো যে ফ্রিকোয়েন্সির অনেক ফ্রিকোয়েন্সি আমাদের সেটের মধ্যে আসে। আমাদের সেটটা তোমার এই লো ব্যান্ড আছে, মিড ব্যান্ড আছে, হাই ব্যান্ড আছে। এই ব্যান্ড পাসগুলি করার জন্য বিভিন্ন কম্পোনেন্ট কাজ করে। এখন সেই কম্পোনেন্টই যদি আমরা ফালাই দিই তাহলে তো সেই ব্যান্ডগুলো পাস হবে না, হবে? তাহলে অনেকেই আছে সেটা জানে না, না জানার কারণে দেখা গেছে কোথাও শর্ট পাইলে মনে করে এটা বোধহয় শর্ট সার্কিট, এখানে বোধহয় সমস্যা আছে, এটা ছাড়াই দেয়। আবার এমনও দেখা গেছে যে সিরিজ লাইনে অনেক জায়গায় ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এখন ক্যাপাসিটার আমরা কেন ব্যবহার করে সেটা দেখছি না। ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে হাই ফ্রিকোয়েন্সি পাস করার জন্য। এখন হাই ফ্রিকোয়েন্সি পাস করার জন্য এটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আরেকজনে যখন নাকি এটা জিআর মাপতে যায়, জিআর দেখা যায় এটা এক পাশে জিআর আছে আরেক পাশে জিআর ভ্যালু নাই, তখন সে মনে করে যে এটা বোধহয় সমস্যা। তখন সে কি করে ক্যাপাসিটারটা মাদারবোর্ড থেকে রিমুভ করে ফেলে, রিমুভ করে সেখানে জাম্পার করে দেয়। আমরা যে তার দিয়ে জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার করি না, জাম্পার করে দেওয়ার পরে প্রাথমিকভাবে মনে হইতেছে যে প্রবলেমটা বোধহয় সলভ হয়েছে, কিন্তু আসলে কিন্তু প্রবলেমটা সলভ হয় না। কারণ ওই লাইনে ক্যাপাসিটার দিয়ে এটাকে ফিল্টার করা হয়েছে। এখানে শুধু হাই ফ্রিকোয়েন্সির জন্য এটা পাস করা হয়েছে। কারণ যেই ক্যাপাসিটার দিয়ে তোমার এটা ব্যবহার করা হয়েছে সেখান দিয়ে কিন্তু লাইনটা কিন্তু কোথায় গেছে? ব্যান্ড পাস ফিল্টারে গেছে। ব্যান্ড পাস ফিল্টারের থেকে তারপরে তোমার ডিপিডিটি আছে, তারপরে তোমার তো মনে করো ডিআরএক্স আছে। সেই জায়গায় তো যে যায় যদি এই ব্যান্ডটা যদি সেখানে যদি ম্যাচ না করে তখন কিন্তু নেটওয়ার্কটা ড্রপ করবে। এই জন্য নেটওয়ার্ক সেকশন যেহেতু অনেক বড়, এটা তাড়াহুড়ার করা কিছু নাই, এটাকে আস্তে আস্তে বুঝতে হবে, তাই না? আচ্ছা, তাহলে নেটওয়ার্ক সেকশনে তোমরা জানলা যে নেটওয়ার্ক সেকশনের সিরিজ লাইনে ক্যাপাসিটার থাকলে অন্য পাশে মান শু না করলেও কোনো সমস্যা নাই, কারণ এটা ফ্রিকোয়েন্সির জন্য ব্যবহার করা হয়েছে। এবং নেটওয়ার্ক সেকশনের যে ক্যাপাসিটারগুলো থাকে এগুলো ম্যাক্সিমামগুলো দেখবা কি কালার, কি সাদা টাইপের। এটা বলে অনেকে পিএফ বলে। পিএফ মানে কি? পিকো ফেরার। এটা কম মানের বিধায় এটা দিয়ে ফ্রিকোয়েন্সি পাস করা হয়েছে। তুমি আবার অন্য সেকশনে যাইবা সেখানে কিন্তু সাদা ক্যাপাসিটার পাবা না, সেখানে পাবা হলো বাদামি কালার, সেগুলোর মান অনেক বেশি, ন্যানো, মাইক্রো। কিন্তু নেটওয়ার্কের সেকশনেই তুমি দেখবা যে পিকো ফেরার ক্যাপাসিটারগুলো বেশি ব্যবহার করেছে, তাই না? আচ্ছা, তাইলে সিরিজ লাইনে নেটওয়ার্ক সেকশনের সিরিজ লাইনে কোনো ক্যাপাসিটার যদি আমরা দেখি কখনোই সেটা আমরা রিমুভ করে জাম্পার করবো না, তাই না? এবং যদি শর্টও থাকে সেই লাইনে, যদি নেটওয়ার্ক লাইনে যদি শর্ট শু করে সেটাও কিন্তু রিমুভ করা যাবে না, কারণ সেটা দিয়েও কাজ করানো হয়েছে। তাইলে নেটওয়ার্ক সেকশন নিয়ে তোমাদের তো কোনো কনফিউশন নাই। আচ্ছা, নেটওয়ার্ক সেকশনে আরও তোমার বহুত বিষয় আছে, যেমন ডিপিডিটি আছে, যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তাহলে আপাতত আমরা যে শর্ট সার্কিট, যেটা শর্ট যেখানে শুরু করে বা ক্যাপাসিটার কেন ব্যবহার করছে সেটা তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই সমাপ্ত করতেছি। আগামী ক্লাসে আমরা আবার বাকিগুলি নিয়ে আলোচনা করবো।